ওই, চোখে দেখিস না, নাকি চোখ বাসায় খুলে রেখে এসেছিস? সরি, আসলে আমি দেখিনি। দেখিসনি নাকি দেখেও না দেখার ভান করেছিস? সত্যি আপু, আমি দেখিনি। চুপ, তোর মতন ছেলেকে আমার ভালো করে চেনে আছে, ফাজিল কোথাকার। ওই চুপ, থাপড়াইয়া সব দাঁত ফেলে দেব। তোকে বলছি না আমি দেখে শুনে ধাক্কাটা দিইনি? কি, আবার মুখে মুখে তর্ক করিস? আজ তোর 12টা বাজাবো। 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার আমার কোনো ইচ্ছে নেই। দেখি সাইড হ, আমাকে কলেজ যেতে হবে। তোরে আমি দেখে নেব। হুম হুম, পরে দেখবি। এখন একটা ছবি তুলে নে, বলে চলে আসলাম। দূর, মুডটাই নষ্ট করে দিল গুন্ডি মেয়ে। এখন পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের সামির, বাবা মার বান্দরের থুকু আদরের বড় ছেলে। আজকে আমার কলেজের প্রথম দিন, সবেমাত্র বাসা থেকে বের হয়েছি, আর তখনই গুন্ডি মেয়েটার সাথে ধাক্কা খেলাম। তারপর কি হলো সেটা তো দেখলেন। গুন্ডি হলে কি হবে, চেহারাটা পরীর মতন সুন্দর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। দেখতে দেখতে কয়েকটা ক্লাস করলাম, আর বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো। যাদের সাথে পরিচয় হলো তারা হচ্ছে আলী, রাকিব, সাগর আর রাসেল। তো আমরা কয়েকজন মিলে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, ভাইয়া, দিয়া আপু আপনাকে ডাকছে। কোন দিয়া আপু? আমার সাথে চলেন। হ্যাঁ চলো। আরে, এটা তো সকালের সেই গুন্ডি মেয়েটা, তার মানে এর নামই দিয়া। ওই, এদিকে আয় তো। ব্যবহার দেখে মনে হলো এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিই, কিন্তু কলেজে নতুন দেখে কিছু বললাম না। ওই কথায় আছে না, আপু আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওই, তোর সাথে কিভাবে কথা বলতে হবে, হ্যাঁ? কেন ডেকেছেন সেটা বলুন। তোর সাথে প্রেম করব দেখে ডাকছি। কি, প্রেম করবি? বলেই দিয়া আর ওর বান্ধবীরা সবাই একসাথে হেসে উঠল। মনটা কয় সবগুলারে লাঠি দিয়া পিডাইয়া তক্তা বানিয়ে দিই, কিন্তু কিছু না বলে চলে আসলাম বন্ধুদের কাছে। দোস্ত, মালটা কেডা? আলী হাসান বলল, ও হচ্ছে পুলিশ কমিশনার রফিকুল সাহেবের মেয়ে। ওকে দেখলে সবাই ভয় করে। ওকে কেউ ডিস্টার্ব করলে ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। ও, এই ব্যাপার। কমিশনারের মেয়ে গুন্ডি কমিশনার। রাসেল বলল, হুম, কিন্তু কেন? কিছু না, চল বাসায় যাই। চল। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কাজ নেই, বেকার, তাই খাই আর ঘুমাই আর বাপের কাছে মার খাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। যেই মাত্র কলেজের গেটে পা দিয়েছি, তখনই দিয়া বলো, ওই ওই, এদিকে আয়। কি হচ্ছে বলুন? শোন, এখন থেকে কলেজে ঢুকতে গেলে আমাদের সালাম দিয়ে কলেজে ঢুকবি, আর তোর টাকা দিয়ে আমাদেরকে ফুচকা খাওয়াবি। কথাটা বলার সাথে সাথেই ঠাস। আপনারা কি ভাবছেন আমাকে মারলো? না না, আমিই মারলাম। সকাল সকাল মেজাজটা গরম করে দিল। প্রিন্সিপাল স্যার বলছেন, বাবা তুমি মনে হয় কলেজে নতুন, তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে কিন্তু তোমার সমস্যা হবে। আমার কিছু হবে না স্যার, আপনি কোনো চিন্তা করেন না। স্যারের সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এতক্ষণে কলেজের সব স্টুডেন্টরা এখানে চলে এসেছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, নিজেকে এই মুহূর্তে মঙ্গল গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর এদিকে দিয়া তার বাবাকে ফোন দিয়ে আসতে বলেছে। কিছুক্ষণ পর দিয়ার বাবা আসলো, তারপর আমাকে বলল, ওই, তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে হাত তোলা? বলি আমাকে একটা থাপ্পড় মারল। দেখুন স্যার, আপনার ভুল হচ্ছে, দোষটা আমার না, আপনার মেয়ের। কি, তুই আমার সাথে তর্ক করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই লাঠি নিয়ে আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ প্রিন্সিপাল স্যার বলল, ছেলেটা খুব ভালো, এবারের মতন ওকে মাফ করে দিন। ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম, এরপর যেন ওকে আমার মেয়ের আশেপাশে না দেখি। বলে দিয়াকে নিয়ে চলে গেল। আমিও কলেজ থেকে বাইরে একটা দোকানে এসে বসে পড়লাম। তারপর একটা বেনসন সিগারেট লাগালাম। সিগারেট টানছি আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কলেজ থেকে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে।
জেনে রাখেন, ভালো কলেজে ওই ঘটনার সময় আমার বন্ধুরাও ওখানে ছিল। দোস্ত, আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু কিভাবে? দিয়াকে আমার প্রেমের ফাঁদে ফেলে। হুম, আইডিয়াটা খারাপ না, কিন্তু দিয়া কি তোর প্রেমে পড়বে? আমি বললাম, আরে বোকা, মিষ্টির ঘ্রাণ পেলে মৌমাছির অভাব হবে না। মানে? বুঝলাম না। বুঝতে হবে না, চল। চল। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে আবার কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীরা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে, এদিকে আসো। কি ব্যাপার, আজকে তুমি করে বলছে কেন? এতদিন তো তুই করে বলতো। জি বলুন। কালকের ঘটনার জন্য সরি, আসলে ভুলটা আমারই ছিল। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফাঁদে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজের ভুল বুঝতে পারছে তখন মাফ করে দিই। তাছাড়া দিয়াকে আমার প্রেমে ফাঁদে ফেলার এটা একটা বড় সুযোগ। না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওই, কি হলো, কি ভাবছো? না না, কিছু না। তার মানে আমাকে মাফ করবে না? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, অবশ্যই। হুম। চলো, আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে দিয়া বলো, কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুজন একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছে করছে। গুন্ডির আড়ালে ও একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। দিয়া বলে উঠল, আমার না ফুচকা খুব প্রিয়। তো আমি খাবো। ও, চলো। দুজনে খুব এনজয় করলাম, একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। এত কিছুর মাঝে আমি ভুলেই গিয়েছি আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতন একটা ছেলের সাথে আমি বন্ধুত্ব করব? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা গুন্ডা? হ্যাঁ, যেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেদিনই আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নেবই। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজে আমার বন্ধুদের আসতে বলে দিয়েছি সেটা দিয়া লক্ষ্যও করেনি। দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরা এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, নায়ক কখনো মার খায় না। আমার বেলায়ও তার উল্টোটা হয়নি। কিছু বুঝে ওঠার আগেই আমার বন্ধুরা গুন্ডাগুলোকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছা করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। কেন জানো? কেন? কারণ প্রথম যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোর মতন ছেলের সাথে প্রেম করব আমি? এটা তুই ভাবলি কি করে? কেন? আমার সাথে প্রেম করতে তোমার প্রবলেমটা কোথায়? তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনেছ আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করে তোমার ইচ্ছা জাগলো, তাই না? দেখো দিয়া, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়েছো। আচ্ছা, তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। তুমি আমাকে আজ হোক বা কাল হোক ভালো তো বাসবেই। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, কমেডিয়ান জোকার কোথাকার? চ্যালেঞ্জ না, আমার ভালোবাসার কনফিডেন্স থেকে বলছি। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। প্লিজ আমার কথাটা শুনে যাও দিয়া। আমার কথা না শুনি দিয়া চলে গেল। রাগ করে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলা যায়? প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই দিয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত, একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমের অভিনয় কর, আর এমনভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। আইডিয়াটা খারাপ না,
হ্যাঁ, বাট মেয়ে পাবো কোথায়? কেন? প্রিয়াকে বল, তাহলেই তো হয়। প্রিয়া হলো আমার বন্ধু রাসেলের প্রেমিকা। হ্যাঁ, তাও ঠিক। অনেক কথা হলো, এখন চল, বাসায় চল। হ্যাঁ, চল। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতে দেখি মামা মামি আমাদের বাসায়। আমাকে দেখেই মামা বলল, কেমন আছো বাবা? মামা আর মামি আমাকে অনেক ভালোবাসে, সেই জন্য আমার নাম না ধরে ডেকে বাবা বলে ডাকে। জি মামা, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলল, আগামী শুক্রবার বাবুর বিয়ে। তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে, বিশেষ করে স্বামীর, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জি মামা, আমি যাব। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, আর এই কয়েকদিনে আমি কলেজ যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ সাবিয়ার সাথে দেখাও করতে মন চাইছে। বাসার কাউকে কিছু না বলে সোজা কলেজে চলে গেলাম, কিন্তু সেখানে দিয়াকে দেখতে পেলাম না। ধুর, মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খবর নিয়ে দেখি দিয়া কোথায়। এই যে শুনছেন? জি ভাইয়া, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আসলে ভাইয়া, দিয়া তো ওর চাচাতো বোনের বিয়েতে গেছে। ও, ধন্যবাদ বলে চলে আসলাম। দূর, কিছুই ভালো লাগছে না। মনটা বারবার শুধু দিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে। কলেজ থেকে বাসায় চলে আসলাম। মা বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ তোর মামার বাড়ি যাব। মা, কাল গেলে হয় না? আসলে দিয়ার সাথে দেখা না করে মনটা যেতে চাইছে না। মা বলল, না হয় না, আজকেই যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসায় বেশি দূর হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসায় গিয়ে পৌঁছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবছেন পানির ডাক, এটা আবার কি? তাহলে শুনুন। খুব আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কে যেন এসে গায়ে পানি ঢেলে দিচ্ছে। ওই, কে গায়ে পানি দিল? ও মা গো মা রে, কে? মামাদের বাসায় তো আমাকে মারার মতন কেউ নেই, তার মানে ভূত নাকি আবার? বাঁচাও! ওই, এত চিল্লাস কেন? আরে, এটা তো ভূত না, পেতনি, থুকু পড়ি। ওই, আবার চিল্লাস? আর একবার চিল্লালে তোর নাড়ি ভুড়ি সব টেনে বের করব। সকাল সকাল কোন বিপদে পড়লাম! ভালো করে চোখ মুছতে মুছতে যা দেখলাম, তাতে আমার বেহুশ হওয়ার মতন অবস্থা। আরে, এটা তো দিয়া। না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। তুই মরলি মরলি, আমায়ও মারতে আইসস? আবার চিল্লানি দেব, তখনই দিয়া বলল, ওই, তুই এখানে কেন? আরে, এটা তো দিয়াই, কারণ আত্মা তো কোনোদিন কলার ধরে না। ওই স্যামরি, তুই এখানে কেন? এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি? আরে, দিয়ার বান্ধবী যে বললো দিয়া ওর চাচাতো বোনের বিয়েতে গেছে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে ওই শালি, তোরে আমি পাইলে হইয়া যামু বাহুবলি, পরে মজা দেখামু, দাঁড়া। তার মানে মিম ওর বান্ধবী? ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার মামাতো বোনের নাম হচ্ছে মিম। হঠাৎ মিম এসে বলল, কি ব্যাপার ভাইয়া, কি হচ্ছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। ভাইয়া মানে? এই হারামজাদাটা তোর ভাইয়া? ওই গন্ডি মাইয়া, আমাকে হারামজাদা বলবি না। 100 বার বলবো, তুই হারামজাদা শয়তান, তুই হারামজাদি পেতনি, তুই তুই তুই, তোকে আমি মায়েরা ফেলামু, আমি তোর ঘাড় মুটকামু। আমাদের ঝগড়া দেখে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতন অবস্থা। মিম নিজেও জানে না আমি আর দিয়া দুজন দুজনকে চিনি। দিয়া, তুই ভাইয়াকে চিনিস? চিনি মানে? অনেক ভালো করে চিনি। আগে যদি জানতাম ওই হারামজাদা তোর ফুফাতো ভাই, তাহলে আসতামই না। মিম, এ তোর বান্ধবী? আমাকে আগে বলিসনি কেন? আগে যদি জানতাম এই কুত্তি এখানে আসবে, তাহলে আমিও এখানে আসতাম না। তোরে আমি পরে দেখে নিব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! তার মানে বিয়ে বাড়িটা দিয়ার সাথেই কাটানো যাবে। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা, আমরা সবাই যাব, চলো।
না বাবা, বিয়ে বাড়ি অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, মিম আর দিয়াকে নিয়ে যাও। মামার কথা শুনে খুশির ঠেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পারছে আমি তার জন্যই খুশিতে লাফ দিয়েছি। কি হলো বাবা? না মামা, কিছু না, আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো সেই জন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। ব্যাপারটা বুঝলাম না, সবাই কেন হাসলো। তাহলে তুমি, মিম আর দিয়া দুপুরে পাহাড় দেখতে চেও? না না মামা, আমি এখনই যাব। ও সরি মামা, আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। তারপর আমি, দিয়া আর মিম পাহাড় দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথা হয়নি। মিম বলল, ভাইয়া চলো ওই ঝর্ণার দিকটার কাছে যাই। চল। ঝর্ণার ওই দিক যেতেই দিয়া একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য খাদে পড়েনি, বাট এখনো ঝুলে আছে। মিম বলে উঠল, ভাইয়া এখন কি হবে? প্লিজ দিয়াকে তাড়াতাড়ি তোলো, বেচারা পড়ে যাবে। ভাবলাম এটাই দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একবার পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে তোলো। লেন্থি কোথাকার, চোখ কোথায় থাকে? বাঁচাও। তুলবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, 100টা শর্ত পূরণ করব। আগে আমাকে তো তোল। আমার 100টা শর্ত পূরণ করা লাগবে না, আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। দিয়া বলো, ওকে আমি ভেবে দেখব, প্লিজ তোলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি, তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পর দিয়াকে ওপরে তুললাম। এমনিতে গায়ে জোর নেই, ওপরে তোলার সাথে সাথেই দিয়া আমাকে জড়িয়ে ধরলো। আহা, কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়ার শরীর থেকে, একেবারে মিষ্টি দইয়ের মতন। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আসলে সামির, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতেই মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তেই বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলাম। দু চোখ দিয়ে অচর ধারায় বৃষ্টি পড়ছে। আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। কাকে? তোমাকে। আই লাভ ইউ সামির, উইল ইউ ম্যারি মি? কথা শেষ না হতেই দিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। এটাও কি পড়ার দরকার ছিল? আরও শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। এরপর আমি দিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়া গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে এখন। এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আঁকলে রাখতে পারবে? পারবো গন্ডি সোনা, যদি তুমি তোমার পাশে থাকার সুযোগ দাও। ওই, আমাকে গুন্ডি বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিয়ে ফেলবো। হায় হায়, কি মেয়ে রে বাবা, প্রেম না করতেই এরকম, না জানি প্রেম করলে আরো কত কিছু বলে। আমরা কি এখন যেতে পারি? তারপর সবাই মিলে বাসে আসলাম। রাত হয়ে গেল, অনেক ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। আরে, এটা তো দিয়া পাগলিটা, আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু এত সকালে ও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়লো কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ চেয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে সারা জীবন দেখলেও দেখার স্বাদ মিটবে না। তারপর হঠাৎ মনে পড়ল, কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। দিয়া, এই দিয়া ওঠো। হঠাৎ মামা দরজায় নক করলো। মামা যদি আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব ভাবছি, হঠাৎ মনে পড়ল দিয়াকে ওয়াশরুমে রেখে আসি। যেই ভাবা সেই কাজ, দিয়াকে কোলে তুলে ওয়াশরুমের কমেডির ওপর কোমোডের ওপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। মামা বলল, কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? না মানে, আমি আসলে ঘুমিয়ে গেছিলাম মামা, তো তাই। ও, তা তুমি কি বাবা আজকাল ওড়না পরে ঘুমতে আসো? এই মেরেছে রে, দিয়ার ওড়না তো আমার খাটের ওপর, এখন কি হবে ওপরওয়ালাই জানে। এমন সময় মিম আসলো রুমে। মামা, ওই ওড়নাটা মিমের। মিম, ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বললাম। মিম বলল, হ্যাঁ বাবা, ওটা আমার ওড়না। মামা বলল, ও তাহলে
বাঁচাও, বাঁচাও! হঠাৎ দিয়া ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে উঠল। দিয়ার চিৎকার শুনে মামা আর মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বাহিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। মামা বলল, সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? আমি বললাম, মামা, মিম জানে, আমি কিছু জানি না। মিম বলল, ওরে হাঁদারাম, আমি কি করে জানি? আমাকে ফিস করে বলল। আমি বললাম, প্লিজ একটু ম্যানেজ করে দে আমার লক্ষ্মী বোন। মিম বলল, আসলে বাবা, আমি দিয়াকে রুমে পাঠিয়েছিলাম। মামা বলল, কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানির লাইটটা বন্ধ হয়ে গেছিল তো তাই। ও, বলে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। মিম বলল, এখন বলতো তোদের মতলবটা কি, আর তোরা দুজন কি রাতেও একসাথে থেকেছিস নাকি? না না, আমি সকালে উঠে দেখি দিয়া আমার বুকের ওপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। মিম বলল, ও, এই ব্যাপার, বলেই মিম চলে গেল। আমি বললাম, ওই গুন্ডি, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে কেন? দিয়া বলল, ওই, তুমি আমারে বাথরুমে রেখে এসেছো কেন আগে বলো। আমি বললাম, দেখলেই যখন যে তুমি বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম। কিন্তু তুমি চিল্লালে কেন? দিয়া বলল, বাথরুমে তেলাপোকা ছিল, তাই ভয় খেয়ে গেছি। যা গুন্ডি মেয়ে তুমি, আবার তেলাপোকাকে ভয় পায়? বিশেষ করে কথাটা বললাম। দিয়া বলল, ওই, কি বললে? ওই যে তোমার পিছনে তেলাপোকা, মজা করে বলে উঠলাম। বলার সাথে সাথে দিয়া ঠাস করে মারেনি, আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। কেবল একটা কিস দিতে যাব, তখনই মিম বলল, ভাইয়া, বিয়ে বাড়িতে এগুলো কিন্তু মানায় না, বলেই চলে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা! তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলেছে। এই দিয়া আবার কোথায় গেল? যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতেই মিম, দিয়া সহ এক দল পরী মানে মেয়ে আমাকে ঘিরে ধরলো। মিম বলল, এই তোরা শোন, এটা আমাদের বরের ভাই, ওকে একটু শরবত খাওয়া, বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। দিয়া বলল, এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতেই খুব পানির পিপাসা পেয়েছিল। মেয়েটা গুন্ডি হলো, মনটা পাথরের মানে তুলার মতো নরম। সবে মাত্র এক ঢোক শরবত খাইছি, মনে হচ্ছে কান দিয়ে বাতাস বের হচ্ছে, এতটাই ঝাল যে চোখে পর্যন্ত ঝাপসা দেখছি। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটকে একটা কি যেন। চোখে ঝাপসা দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি, তবে দেখে মনে হয় মিষ্টি হবে। আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আউ, মাগো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হায় রে, আমি তো মিষ্টি ভেবে দিয়ার ঠোঁটে কামড় দিচ্ছি। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না, তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিয়েছে ততক্ষণ আমার 12টা বাজতো। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটা চোখের পানি দিয়ে ভরে গেছে, আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি দিয়ার সাথে এটা করতে পারলাম? দিয়ার চোখের পানি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম দিয়াকে। তারপর বললাম, সরি সোনা, আসলে আমি দেখিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে, আসলে ঝালের কারণে চোখে ঝাপসা দেখছিলাম তো তাই। কেন, আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? দুষ্টুমি একটা হাসি দিয়ে দিয়া বলল। আমি বললাম, আবার জিজ্ঞাসা করছো মিষ্টি লাগছে মানে? টাইগার হিলে চমচমের মতন মিষ্টি লাগছে। দিয়া বলো, তাহলে একবার মিষ্টি খেয়েই পেট ভরে গেল? দিয়ার কথা শেষ না হতেই আবার একটা লিপ কিস দিলাম। একটানা 5 মিনিট কিস করার পর দিয়া ওর রুমে চলে গেল, আর আমি আমার রুমে চলে আসলাম। চলবে গল্প, কমিশনারের মেয়ের সাথে প্রেম, লেখক সামির হোসেন।